আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুবই ভালো আছো। আজকে আমরা মেডিকেল প্রস্তুতির জন্য জীববিজ্ঞান প্রথম পত্র দ্যাট ইজ বোটানিটা একদম জিরো থেকে টপ নচ প্রিপারেশন কীভাবে নিতে পারো। একটা চ্যাপ্টার যদি তোমার জিরো প্রিপারেশন থাকে অথবা 20% অথবা 50% ইভেন 80%, তাহলে তুমি কিভাবে ওই চ্যাপ্টারটার উপর 100% প্রিপারেশন নিতে পারো সেটা সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। সো ফার্স্ট অফ অল, তুমি ওই চ্যাপ্টারটা সম্পর্কে যদি জিরো আইডিয়া রাখো তাহলে শুরু করবা আর্কাইভ ক্লাস দিয়ে। আর্কাইভ ক্লাস করার মাধ্যমে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া হবে। যেহেতু আর্কাইভ ক্লাসগুলো বিগত বছরের হয়ে থাকে, মানে যদি আমি 2026-এর কথা বলি, 26-এর আর্কাইভ ক্লাস তো কোথাও পাবা না। এটা হচ্ছে 25 ব্যাচের, 24 ব্যাচের, 23, 22, 21 কোনো এক ব্যাচের আর্কাইভ ক্লাস পাবা। সো এটা যদি তুমি এনজিডিতে ভর্তি হয়ে থাকো তাহলে 25 ব্যাচের আর্কাইভ ক্লাস পাবা। ইভেন যদি তুমি কোনো কোর্সে ভর্তি নাও হও, ইউটিউবে সার্চ করলে একটা আর্কাইভ ক্লাস কোথাও না কোথাও কোনো না কোনো প্ল্যাটফর্মে চলে আসবে। সো আর্কাইভ ক্লাস করলা, এটা সবার জন্য বাধ্যতামূলক না। যার এই চ্যাপ্টারটা কখনো পড়া হয় নাই, কোনো আইডিয়া নাই, তার জন্য আর্কাইভ ক্লাস করবে। তারপরে তুমি আসবা এবার বই দাগাইতে। সো এবার হচ্ছে তোমার দাগানো বই, অ্যান্ড দাগানো বইয়ের মধ্যে তুমি র্যান্ডমলি কয়েকটা লাইন দাগাই নিলাম ওরকম ভাবে না, একটা অ্যানালাইসিস করে দাগাবা। কি অ্যানালাইসিস করবা? বিগত বছরে মেডিকেলে যেসব প্রশ্ন আসছে, বোর্ডে যা আসছে, অনুশীলনীতে যা আছে এবং ভার্সিটিতে যা আছে, সবগুলা কোনটা কোন ইয়ারে আসছে এটা সহ যদি ইনক্লুড করে রাখতে পারো তাহলে বেস্ট হয়। সো এগুলা হচ্ছে তুমি আগে মার্ক করে নিবা। মার্ক করার পরে শুধু যা আসছে তাই তো আর ভবিষ্যতে আসবে এরকম তো না, ভবিষ্যতে আসতে পারে এরকম লাইনগুলোকে তুমি 5 স্টার, 3 স্টার, 1 স্টার দিয়ে দাগাইলা। সো এভাবে যদি তুমি জিনিসটাকে দাগাই ফেলতে পারো, তখন দেখবা যে তুমি বাকি যা কিছু করতে চাও সব কিছু তোমার হাতের আয়ত্তে থাকবে। সো দাগানো বইটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ তোমার একটা অ্যানালাইসিস হয়ে যাবে। যার কোনো আইডিয়া নাই তার জন্য দাগানো বইটা একটা ফুল অ্যানালাইসিস হিসাবে কাজ করবে। এখন ভাই দাগানো বই পাবো কই? তুমি নিজেও দাগাইতে পারো, অথবা আমার দেওয়া দাগানো বই, যেটা আমি নিজের হাতে দাগাইছি, এরকম একটা দাগানো বইও ইউজ করতে পারো। সো আমি হচ্ছে একটু আমার দাগানো বইটা বের করব। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, কোষ ও কোষের গঠন। এই অধ্যায় দেখো আমরা কয়টা ভাগে ভাগ করছি, 7টা ভাগে ভাগ করছি। মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা আসা লাইনসমূহ কোনটা কোন ইয়ারে আসছে এটা সহ, অর্থাৎ 1988 সালে কোনটা আসছে আর 2025-এ কোনটা আসছে, সব প্রশ্নই সব লাইনই তুমি এখানে মার্ক করা পাবা। বিভিন্ন লেখকের অনুশীলনীতে আসা লাইনসমূহ, এটাও তুমি মার্ক পাবা। কোনটা আবুল হাসান স্যারের বইয়ে আছে, কোনটা আলিম স্যারে আছে, কোনটা মাজেদা ম্যাডামে আছে, কোনটা আজিবুর স্যারের বইয়ে আছে, সো কোন লাইন থেকে কোন রাইটারের বইয়ে প্রশ্ন আসছে এটা সহ পাবা। বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা লাইনসমূহ, সো বোর্ড পরীক্ষায় এইচএসসি 16 থেকে এইচএসসি 25 পর্যন্ত একটা বোর্ড পরীক্ষায় আসা লাইনসমূহ মার্ক করা পাবা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা লাইনসমূহ, যেগুলো আমাদের প্রচলিত ভার্সিটি আছে, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলা আমরা হচ্ছে মার্ক করা হিসেবে পাবো আমাদের বইয়ে। এছাড়া এগুলো তো বিগত বছরে আসছে, ভবিষ্যতে যে এগুলোই আসবে তা তো না। সো আমার কাছে মনে হয়েছে 5 স্টার ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট, 1 স্টার ইম্পর্টেন্ট, এমনভাবে ডিটেইলড একটা অ্যানালাইসিস সহ আমি হচ্ছে তোমাদেরকে দাগাই দিছি। যেমন দেখো, এটা হচ্ছে আজিবুর স্যারের বইয়ে এইরকম একটা কোয়েশ্চেন আছে যে কোষ কার পর্যবেক্ষণে, মানে হচ্ছে রবার্ট হুক কোন গ্রন্থে কোষ সম্পর্কে প্রথম প্রকাশ করেন? আনসার হচ্ছে মাইক্রোগ্রাফি। এটা হচ্ছে আজিবুর স্যারের বইয়ের একটা কোয়েশ্চেন। তো তোমার কিন্তু আজিবুর স্যারের বইয়ের অনুশীলনী খুলে দেখার প্রয়োজন নাই কি কোয়েশ্চেন আছে না আছে, তুমি ওটা আলাদা করে প্র্যাকটিস করো, বাট যখন তুমি মেন বই পড়তেছো তখনই তোমার এই অ্যানালাইসিসটা হয়ে যাচ্ছে। এবং কোন বছর কোন রাইটার থেকে কোন প্রশ্ন আসছে এটাও কিন্তু তোমার একটা অ্যানালাইসিস হয়ে যাবে, যে কোন বই থেকে কি আসছে। যেমন এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে আসছে, তোমরা এত দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি হচ্ছে জুম আউট করছি, দ্যাটস ওয়াই একটু দেখাইতে সহজ হবে। সো কোন রাইটার থেকে কি আসছে, যেমন এখান থেকে একটু কোয়েশ্চেন বেশি পাবা, একদম শুরুতে প্রশ্ন কম থাকে। যেমন এখানে বিভিন্ন মেডিকেলের প্রশ্নগুলো বেশি আসছে। এই হচ্ছে মেডিকেল 13-তে আসছে, 2013-14। এখানে হচ্ছে মেডিকেল 99 সালে প্রশ্ন আসছে, এখানে হচ্ছে 13 সালে আসছে, 5-এও আসছে, 12-তেও আসছে। সো মেডিকেল ডেন্টালের প্রশ্ন হোক, অনুশীলনীর হোক, যাই হোক না কেন, সব কিছুর একটা অ্যানালাইসিস পাবা তুমি এই বইটা জাস্ট দাগাই নিলে। সো দাগানো বইটা তুমি হচ্ছে আমার কাছ থেকে নিতে পারো, এটা আমাদের কোর্সেই আছে। তারপরে দাগানো বইটা থেকে দেন যাবা হচ্ছে লাইভ ক্লাসে। এখন লাইভ ক্লাসটা আবার সবার জন্য পারফেক্ট না। কেন পারফেক্ট না?
কেউ কেউ আছে লাইভ ক্লাস আছে করে আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়াতে লাইভ ক্লাস করতে গেলে যেটা অসুবিধা, লাইভ ক্লাস তুমি করতেছো, একদিকে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, আবার অনেক সময় নোটিফিকেশনস আসে এটা ওটা, ফলে মেন্টালি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয় যে আমি ক্লাসটা ঠিকমতো করতে পারতেছি না। অনেক সময় রিলস দেখতে ইচ্ছা হয়, ক্লাসের মাঝখানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, কেউ মেসেজ দিছে সেটা দেখাতে চলে যাও। সো অনেকগুলো প্রবলেম হয়। সো সোশ্যাল মিডিয়া ইউজ করে লাইভ ক্লাস করা একটু ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমরা জুমে ক্লাস নেই। এখন তুমি যদি যে প্ল্যাটফর্মে ভর্তি আছো সেই প্ল্যাটফর্মে যদি লাইভ ক্লাস তোমার ফেসবুকে হয় অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে হয়, তাহলে তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখবা। বাট তুমি আমাদের এখানে লাইভ ক্লাসে লাইভই করতে পারবা, কারণ আমরা হচ্ছে জুমে নিই। এই দুইটার মধ্যে কোনো একটা অপশন। অথবা এমনও হইতে পারে অনেকে আছে ওয়েবসাইটে, ডিরেক্ট ওয়েবসাইটের মধ্যে ইনবিল্ট লাইভ ক্লাস করানো যায়, সো সেটাও তুমি করতে পারো। সো এই তিনটা কেস হইলে জিনিসটা মোটামুটি সহজ হয়, কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে লাইভ ক্লাস করাটা একটু ঝামেলা। তারপরে যাব আমরা এবার হাসান স্যারের মধ্যে। হাসান স্যারের আমরা জানি হাসান স্যার হচ্ছে মেডিকেলের জন্য মেইন রাইটার, এবং এই বইটা তোমাকে মিনিমাম 2 বার পড়তে হবে, মিনিমাম 2 বার। একবার হচ্ছে তুমি দাগানো বইয়ের জন্য তো পড়ছোই, এটা করার পরে লাইভ ক্লাস করার পরে একবার পড়া হচ্ছে ফুল বই, আর একবার হচ্ছে তুমি শুধুমাত্র দাগানো লাইন পড়লা। ওকে, করা হইলো। এরপরে আসো প্র্যাকটিস ক্লাসের মধ্যে। প্র্যাকটিস ক্লাস, সো প্র্যাকটিস ক্লাস কি করলা, এখানে হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন এবং মেডিকেল ডেন্টালের প্রশ্ন, এইসব প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস করা নিজে নিজে করাটা একটু বোরিং লাগে। এখানে প্রায় 20,000-এর মতো এমসিকিউ আছে। তো 20,000 তুমি হিসাব করতে করতে তো অনেক দিন চলে যায়। তুমি এই প্রশ্ন সলভ করতে অনেক সময় লাগবে। সো তোমার কাছে অনেক সময় এটা সুবিধাজনক হইতে পারে যে ভাই আমি হচ্ছে সলভটা হয় করলাম না, অথবা রাস্তাঘাটে আসি বা বই খাওয়া দাওয়া করতেছি, সামথিং এনিথিং ভাবে সময় নষ্ট করতেছি, আমি জাস্ট ক্লাসটা ওপেন করে ভাইয়া ক্লাস প্র্যাকটিস করাইতেছে, আমি ক্লাসটা দেখে যাই। সো বিগত বছরে আসা প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন এবং বোর্ডের প্রশ্ন আর মেডিকেলে আসা প্রশ্ন, সো সব প্রশ্ন তুমি সলভ করতে পারবা এখান থেকে প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে। তো ক্লাস দেখলা, কারণ তোমার কাছে যদি মনে হয় ভাই আমি তো ক্লাস দেখে শিখলাম, নিজে শিখছি কি না এটা তো যাচাই করতে হবে। সো এটার জন্য পোল আছে, আমরা সামনে পরে কথা বলতেছি। সো প্র্যাকটিস ক্লাস করার পরে এবার কিন্তু তোমার ক্লাস হয়েছে, দাগানো বই হয়েছে এবং তোমার প্র্যাকটিসও হয়ে গেছে, বাট একটা জিনিস এখনো তোমার মিসিং, সেটা হচ্ছে প্র্যাকটিস। সো প্র্যাকটিস করার জন্য তোমার লাগবে এক্সট্রা ইনফো বুক। এক্সট্রা ইনফো বুক এখান থেকে হচ্ছে আলিম স্যার পড়বা, আজিবর স্যার এবং মাজেদা ম্যাডাম। সো আমি প্রেফার করি যদি রাইটার ওয়াইজ যাও তাহলে জিনিসটা হয়তো সুবিধা হবে। মানে তুমি হাসান স্যার ঠিক মতো পড়ো নাই, তোমার এক্সট্রা ইনফো বুক দরকারই নাই। তুমি তখনই এক্সট্রা ইনফো বুক পড়বা যখন তোমার হাসান স্যারের বই ভালো মতো পারো, এখন মনে হয় যে না আমি আরো পড়তে চাই, তখন আলিম স্যার, আজিবর স্যার, মাজেদা ম্যাডাম, এভাবে সিরিয়াল ওয়াইজ যাও। যেমন হাসান স্যার পড়ছো, এরপরে যাবা আলিম স্যারের মধ্যে। আলিম স্যারে সব লাইন তো পড়ার দরকার নাই, শুধুমাত্র সেসব লাইন পড়া দরকার যে লাইনটা হাসান স্যারে নাই, শুধু আলিম স্যারে আছে, আলিম স্যার ইউনিক ইনফো। আবার আলিম স্যার পড়ার পরে সেসব লাইন দরকার যেটা হাসানেও নাই, আলিমও নাই, শুধুমাত্র আজিবর স্যারে আছে, আজিবর স্যারের ইউনিক ইনফো। যেমন ধরো আমি যদি তোমাকে দেখাই আজিবর স্যারের ইউনিক ইনফো হচ্ছে এগুলা। একটা চ্যাপ্টার ক্লাস শেষে বলতে দাগানো বইটা ক্লাসের আগে দেওয়া হয়, আর আমাদের এক্সট্রা ইনফো বুকটা ক্লাসের পরে দেওয়া হয়। সো এই হচ্ছে আমাদের আজিবর স্যারের ইউনিক ইনফো, এই হচ্ছে আমাদের মাজেদা ম্যাডামের ইউনিক ইনফো। আজিবর স্যার শেষ করার পরে মাজেদা ম্যাডামের ইউনিক ইনফোগুলো আছে। সো এভাবে তুমি একটা চ্যাপ্টার থেকে এক্সট্রা ইনফোগুলো গুছাই নিতে পারবা। এছাড়া আসি এক্সট্রা রাইটারের ক্ষেত্রে। এক্সট্রা রাইটারে আলিম স্যার, আজিবর স্যার, মাজেদা ম্যাডাম, সেম সিকোয়েন্স, বাট এখানে আমরা এক্সট্রা ইনফো বুক পড়ার পরে এক্সট্রা রাইটারে বই সরাসরি পড়ার প্রয়োজনীয়তা আছে কিনা, আমার কাছে মনে হয় প্রয়োজনীয়তা নাই। বাট কেউ কেউ আছে যে কিউরিয়াসিটি আছে, এই লাইনটা এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে, এখন ধরো এটা হচ্ছে আমার একটা ইনফো, লাইক কার কথা বলবো, পার্থেনিয়াম আর্জেন্টাটাম নামক উদ্ভিদের ডিম্বাণু ডিপ্লয়েড। সো এই কথাটা যে আছে, এই কথাটা কিন্তু হঠাৎ করে কেন জানি মনে হইতেছে একটা ইলিভেন্ট ইনফো।
এটা বই আসলে কোন প্রেক্ষাপটে আসছে এটা যদি মনে রাখতে পারতাম আমার জন্য সহজ হইতো। সো ইন দ্যাট কেস এক্সট্রা রাইটার আছে, বাট এক্সট্রা রাইটার তোমার যদি বই সরাসরি পড়তে ইচ্ছা না করে পড়ো না, যাদের ইচ্ছা হয় তারা পড়ো, সময় আছে যাদের। তো এক্সট্রা রাইটারে বই সরাসরি পড়ার পরে এবার তুমি প্র্যাকটিসে যাবা। প্র্যাকটিস করবে প্রথমে পোল থেকে, মানে বই থেকেও করতে পারো, পোল দিয়েও করতে পারো। তো বইয়ে প্র্যাকটিস করে পোল করলা অথবা পোল প্র্যাকটিস করে বই করলা, একটা কিছু করলেই হইলো। তাহলে পোল প্র্যাকটিস করলা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোল হচ্ছে সবগুলো চ্যাপ্টারে সাজানো আছে। তারপরে আর্কাইভ এক্সাম, পোল লাগবে। এটা সলভ করার পরে আমাদের চ্যানেলের নাম হচ্ছে পোল লাগবে। সো পোল প্র্যাকটিস করার পরে এবার হচ্ছে তুমি প্র্যাকটিস এক্সাম দিবা। প্র্যাকটিস এক্সাম অনলাইনে অনেক জায়গাতে ফ্রিতেই পাওয়া যায়, এটা আমাদের এখানেও ফ্রিতে আছে। এছাড়া তুমি বিগত বছরে যেসব প্রশ্ন আসছে, বিগত বছর বলতে ধরো 25 ব্যাচে তো আমাদের কোর্স ছিল, সেই কোর্সে আমরা কোষের গঠনের উপর যে এক্সামটা নিয়েছি সেই এক্সামটা তুমি প্র্যাকটিস করতে পারো আর্কাইভ এক্সাম হিসেবে। এরপরে লাইভ এক্সাম, তো লাইভ এক্সামটা তোমাকে দিতে হবে। এখন ধরো ভাইয়া লাইভ এক্সাম দেওয়ার ক্ষেত্রে, মানে এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মেনটেন করতে হবে। আমরা আমাদের এক্সামগুলোকে 3টা স্ট্যান্ডার্ডে নিই, ইজি, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। ইজিতে ইজির মতোই হবে, এই যে আমাদের দাগানো বই থেকে আসা প্রশ্ন আর হচ্ছে প্র্যাকটিস ক্লাসের যেসব প্রশ্ন আছে এগুলা বেস করেই আমাদের ইজি কোয়েশ্চেনগুলো হয়। আর অ্যাডভান্স মোডের মধ্যে আমরা একটু এক্সট্রা রাইটারগুলোতে ঢুকি, একটু অ্যানালাইসিস, একটু বড় প্রশ্ন, এরকম প্রশ্নগুলোতে ঢুকি। আর স্ট্যান্ডার্ডে হচ্ছে 3টা মিক্স থাকে। কেন এরকম করি? তুমি যদি চিন্তা করো মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-23-এ কাটমার্ক ছিল 66, 2018-19-এ কাটমার্ক ছিল 58, আর 2025-26-এ কাটমার্ক ছিল 74.25। এত ব্যবধান কেমনে হয়? 8 মার্কের ব্যবধান হইতেছে, এখান থেকে এটা 8 মার্কের ব্যবধান, এটা থেকে এটা 8 মার্কের ব্যবধান, 8 মার্কের ব্যবধান হইতেছে 8 মার্কসের ব্যবধান। এটার রিজন কি হইল? বরং আগে যা ছিল তার পরিবর্তিতে এখানে আইসা সিট বাড়ছে, ঠিক আছে, আবার এখান থেকে আইসা মাঝে মধ্যে সিট কমছে, তারপরে কিন্তু কাট মার্কসের একটা বিস্তর ডিফারেন্স দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে একটা ঝামেলা হইল যে প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু সেম থাকে না সব সময়, এক এক বছর ইজি করে, কখনো কঠিন, কখনো আবার স্ট্যান্ডার্ড। সো তুমি তো জানবা না তোমার ভর্তি পরীক্ষা কেমন প্রশ্ন আসবে, তোমার প্রিপারেশনটা রাখতে হবে 3টা স্ট্যান্ডার্ডের মতো করে, ইজি, স্ট্যান্ডার্ড আর অ্যাডভান্স। তো সব প্রিপারেশন যদি তোমার থাকে তখন তুমি দিন শেষে বলতে পারবা যে না, আমার প্রিপারেশন নেওয়ার যা কিছু ছিল সব কিছু আমি নিতে পারছি। অ্যাডমিশন টেস্টের আগের দিন নিজে আয়নার সামনে দাঁড়াইয়া এইটা কনফিডেন্টলি বলতে পারা যে আমি আমার যা কিছু ছিল সব কিছু দিয়ে ট্রাই করছি, আল্লাহ এবার তোমার সাহায্য দরকার, তুমি আমাকে সাহায্য করো। এটা যখন বলতে পারবা তখন দেখবা যে নিজে থেকে একটা কনফিডেন্স কাজ করতেছে। আর এটা যদি নিজে বলতে না পারো, এই প্রিপারেশনটা যদি ঠিকমতো নিতে না পারো, তখন দেখবা যে ভয় ভয় কাজ করতেছে। ভয় এমনিতেও কাজ করে রেজাল্ট ভালো আসবে কি না, বাট এটা যখন তোমার কাছে থাকবে, সব কিছু পড়ছো, তখন অন্তত নিজের কাছে মনে হবে না যে আমি নিজের সাথে ফাঁকি দিছি। এই জিনিসটা মনে হইলে আসলে নিজেকে অনেক বেশি গিল্টি ফিল লাগে। সো এটা যাতে ফিল না হয় সেই জন্য একদম ম্যাক্সিমাম প্রিপারেশন নিয়ে, ম্যাক্সিমাম ইফোর্ট দিয়ে তোমার বোটানির প্রিপারেশনটাকে কমপ্লিট করো, এবং সেই কমপ্লিট করার ক্ষেত্রে জার্নি হিসাবে এলজিনিকেও বেছে নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। বাট এখানে তোমার দাগানো বই, লাইভ ক্লাস, প্র্যাকটিস ক্লাস, এক্সট্রা ইনফো বুক, এগুলোর ক্ষেত্রে, তারপর হচ্ছে 3 লেয়ারের লাইভ এক্সাম, সো সব কিছু মিলে তোমার প্রিপারেশনের জার্নিটাকে স্মুথ করার ক্ষেত্রে আশা করি এর যিনি একটা সহায়ক ভূমিকা, গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পাথেয় হিসেবে কাজ করতে পারবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।